আজ 25শে ডিসেম্বরও না আর 1 জানুয়ারিও না, তবে দিনটা কিন্তু খুব স্পেশাল, কারণ আজ বছরের শেষ রবিবার। আর বছরের শেষ রবিবার যদি এরকম ফাটাফাটি লেভেলের ঠান্ডা পড়ে, তাহলে বুঝতেই পারছো যে কলকাতায় যতগুলো ট্যুরিস্ট স্পট আছে, মানে ঘোরাঘুরির জায়গা আছে, সেখানে কী লেভেলের ভিড় হতে পারে এখানটা দেখলেই একটু আন্দাজ করতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, মানে আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে। সলিড লেভেলের ভিড় আছে। এবার একবার টিকিট কাউন্টারের দিকটা যাব। ওই দিকটা রয়েছে টিকিট কাউন্টার, দেখো কী লেভেলের ভিড় হয়েছে। আর আমি কিন্তু এখানেই চিড়িয়াখানাতেই ক্ষান্ত হব না। আজকে আমি কলকাতার একদিক থেকে আরেক দিক ঘুরে বেড়াবো, আর তোমাদের দেখাবার চেষ্টা করব যে বছরের এরকম একটা সময় কলকাতায় যতগুলো ট্যুরিস্ট স্পট আছে, ঘোরাঘুরির জায়গা আছে, সেই সব জায়গাগুলোতে কী লেভেলের ভিড় হয়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন কলকাতায় যতগুলো ঘোরার জায়গা আছে, সব জায়গার লোক এখানেই এসে ঢিবি হয়েছে। অনলাইন অফলাইন, মানে কাউন্টারে গিয়ে বা অনলাইনে যাত্রীসাথী অ্যাপ যে কোনো জায়গা থেকে টিকিট কাটা যায়, কিন্তু তাও এত কেন ভিড় আমি বুঝতে পারছি না। যদিও এর একটা কারণ আছে, কারণ এখানে শুধু কলকাতার লোকজনই না, জেলাগুলো থেকেও লোকজন আসে। চলো, চিড়িয়াখানার ভিড় সম্বন্ধে তোমরা একটা আইডিয়া আশা করি করে নিয়েছো। আর এখানে ঘোড়া রাখা আছে, দেখি একবার জিজ্ঞেস করে এক এক রাউন্ড কত করে নেয়। এই রাউন্ড কত করে নাও? ছোটো পাক 200, বড় পাক 400। ছোটো পাক মানে কি হাফ? ও, বড় মানে এই পুরোটা 400 টাকা নাও। কতক্ষণ লাগে বড় পাক মারতে? 5 থেকে 6 মিনিটে 400 টাকা। বাহ, ঘোড়া চড়ার মজাই আলাদা। এই সোজা রাস্তাটা যাতায়াত করে ওটা ছোট পাক, ওটায় 200 টাকা। আর ময়দানে বড় করে একটা পাক মারলে 5-6 মিনিট লাগে, 5-7 মিনিট, তাতেই 400 টাকা। যদিও বছরের অন্য সময়গুলো এরকম রেট থাকে না, এই সময়টাই ওরা কামায়, এটাই ওদের কামাবার টাইম। দেখো এরকমই লোকজন চড়ছে, ঘোড়া চড়ছে। যাই হোক, চলো এবার এদিকে তো এরা খেলাধুলো করছে, কিন্তু আমি যাব এবার ভিক্টোরিয়ার সামনে। আর ভিক্টোরিয়ায় কত কি লোকজন হয়েছে চলো সেটা দেখা যাক। আর ভিক্টোরিয়া মানেই ঘোড়ার গাড়ি। হ্যাঁ, আলাদা করে 500 টাকা বাজেট রাখতে হবে, তাহলে এক রাউন্ড কত গো? 500 টাকা। হ্যাঁ, ঘোড়ার গাড়ির এক রাউন্ড 500 টাকা। দেখছো লাইন করে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। এক রাউন্ড মারতে 500 টাকা, সে দুজন যাও বা পুরো গ্রুপ যাও, যাই যাও। এবার আরও একবার টিকিট কাউন্টারটার সামনে যাব। আমি একটু আগেই এখান দিয়ে একটা রাউন্ড মেরেছি, এবার একেবারে কাছ থেকে দেখাবো। এই যে সেই লেভেলের ভিড়। টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর সামনেই রয়েছে ভিক্টোরিয়া। তবে আমার মনে হয় ভিক্টোরিয়ার সামনেটাই যে খাবারের স্টলগুলো রয়েছে, এগুলো না থাকলে ভালো হতো, কারণ অনেক বিদেশি ট্যুরিস্টরা আসে। তো আমার মনে হয় ভিক্টোরিয়ার সামনেটা একটু নোংরা দেখায়। তাহলে ভিক্টোরিয়া সামনে থেকে দেখা হয়ে গেল, ভিক্টোরিয়ার ভিড়ও তোমাদের দেখালাম। এবার যাব একবার প্রিন্সেপ ঘাটের দিকে। চলো তাহলে প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়া যাক। এবার আমি এসে গেছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট বলতে মেনলি দুটো জিনিস বোঝায়। একটা প্রিন্সেপ ঘাট স্টেশন আছে, তবে লোকে যেটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে চেনে সেটা হলো এইটা প্রিন্সেপ ঘাট। ওই যে স্মৃতিসৌধটা রয়েছে, জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ। আর এর বাইরে এখানে গাড়ি রাখার জায়গা আছে, তবে প্রিন্সেপ ঘাটে অতটাও ভিড় নেই। এখনও মাঠটা পুরোপুরি ভর্তি হয়নি।
তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, প্রিন্সেপ ঘাটে এই দিনের থেকে সন্ধ্যের দিকটা মজা বেশি লাগে, কারণ তখন এই ব্রিজটাও, সেকেন্ড হুগলি ব্রিজটাও আলোয় আলো হয়ে যায়। আর ওই যে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছ, ওটাতেও লাইট দিয়ে দেওয়া হয়। তো দারুণ, ওভারঅল দারুণ 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 দেখতে লাগে। তো প্রিন্সেপ ঘাটে এলে গাড়ি রাখা নিয়ে চাপ নেই, এখানে ফাঁকাও আছে, গাড়ি রাখতে পারো, পেড পার্কিংও না, আর এইখান দিয়ে ঢুকতে হয়। এই হলো গেট, আর এটা হলো প্রিন্সেপ ঘাটের স্টেশন, মানে ট্রেনের স্টেশন। তো চলো এবার এগিয়ে যাই। এবার যাব একবার মিলেনিয়াম পার্কে, দেখা যাক মিলেনিয়াম পার্কে কতটা কি ভিড় হয়েছে। একবার বলে দিই যে আমি এখন রয়েছি বাবুঘাটে, এখানেই সন্ধ্যা আরতি হয় ওইখানটা। একবার আমি গাড়িটা ঢুকিয়ে তোমাদের দেখাবো। হ্যাঁ, এইখানেই সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়। এখানেই লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, আরতি বন্দনা। চলো একবার ঘাটের কাছটা ঘুরে যাই। আমি নিজে কখনো সন্ধ্যের দিকে এখানে আসিনি, তবে অনেকবার দেখেছি অনেকের ভিডিওতে। এই জায়গাটা সন্ধেবেলা খুব সুন্দর লাগে, এই জায়গাগুলোতেই আরতি হয়। আচ্ছা, একবার আরেকটু কাছাকাছি যাই, জলের আরেকটু কাছাকাছি। খুব সুন্দর করে আলপনা করা আছে। দেখো, হুগলি নদী বলো বা মা গঙ্গা বলো, এত কাছাকাছি এসে মনে হয় একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে নিই, কিন্তু যেহেতু পাড়টা কাদায় আর নোংরায় ভরা, সেই জন্য ওখানটা যাওয়া যাবে না, জলের কাছাকাছি যেতে পারলাম না। তবে এখানে প্রচুর বোট রাখা আছে, আর ওইদিকে মাঝখানে মাঝখানে বড় বড় স্টিমার, ইভেন জাহাজও রাখা আছে। যাই হোক, কোনো সময় সন্ধ্যের দিকে এখানে আসবো আর তোমাদের দেখাবো যে সন্ধ্যা আরতিটা কতটা জমজমাট করে হয়। চলো এবার বেরোই, আর সামান্য একটু গেলেই মিলেনিয়াম পার্ক, তো একবার মিলেনিয়াম পার্ক থেকে ঘুরে আসবো। আচ্ছা, আরও একটা জিনিস, এখান থেকেও কিন্তু দূরপাল্লার বাস ছাড়ে, এখানে কাউন্টারও রয়েছে, এখানে ডবল ডেকার বাসও দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা। মানে কলকাতার বাইরে জেলাগুলোতে যেতে হলে, যেমন ধর্মতলা বা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে তোমরা প্রচুর বাস পাবে, এখান থেকেও প্রচুর বাস পাবে। এই যে লাইন করে একের পর এক বাস দাঁড় করানো, সবকটাই তবে ডবল ডেকার, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের দেখাবো মিলেনিয়াম পার্কে কতটা ভিড় হয়েছে। ট্রেন লাইন আছে আর গেটও তোলা আছে, কাজেই আরামসে ঢুকতে পারি। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে বোটিংয়ের জন্য, মানে নৌকা চড়ার জন্য, শিপিং জেটি এটা। তবে আমি ভিতরে যাব না, এখানে নো এন্ট্রি আছে, গাড়ি পার্কিং পিছনে, এখান থেকে খুব একটা ভালো বোঝা যাবে না। তবে যেহেতু পার্কটা বড় এরিয়া, তাই এখান থেকে দেখে ফাঁকা ফাঁকা লাগছে, ভিতরে আরও লোক আছে, কোনো সন্দেহ নেই। না, বার করবো না। পার্কিং কত টাকা? 20 টাকা যতক্ষণ থাকে। আচ্ছা, 20 টাকা যতক্ষণ খুশি থাকবো, তাই তো? না, আমি পার্কিং করব না। আর মিলেনিয়াম পার্কের টিকিট কাউন্টারটা কোথায় জানো? আমার মনে হচ্ছে ওখানে ওই বাঁ দিকটা, এখানে বিদেশিদেরও ভিড় হয়েছে। দেখি একবার বাঁ দিকটা ট্রাই করে। এই যে ওই দিকটা মিলেনিয়াম পার্কের আরও একটা পোর্শন রয়েছে। চলো বেরিয়ে যাই। মিলেনিয়াম পার্কে কিন্তু খুব একটা ভিড় চোখে পড়লো না, বাইরে থেকে অ্যাটলিস্ট। ভিতরে গেলে হয়তো আরেকটু দেখা যেত। আমি এখন এসে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে, জাদুঘরের সামনে। এটাই হলো জাদুঘর। এবার দেখো জাদুঘরের সামনে কতটা ভিড়। এখানেও প্রচুর লোক। ইন্ডিয়ান মিউজিয়াম স্থাপিত হয়েছে 1814 সালে। সামনেও সেই লেভেলের ভিড়। চলো এবার মিউজিয়াম ছেড়ে এগিয়ে যাই।
আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আজকের দিনে মিউজিয়ামের সামনে কতটা ভিড় হতে পারে। আর আমার ট্রিপ কমপ্লিট হতে এখনও অনেক বাকি। এখনও কলকাতায় এমন অনেক জায়গা আছে যেগুলো দেখানো তোমাদের বাকি আছে। এখন আমি রয়েছি মা ফ্লাইওভারের ওপর, আর আমার নেক্সট ডেস্টিনেশন হলো সায়েন্স সিটি। এতক্ষণ ছিলাম কলকাতার অন্য একটা অংশে, মানে পার্ক স্ট্রিট, ময়দান, প্রিন্সেপ ঘাট, এই সব দিকে ঘোরা হয়ে গেছে। এবার চলে এসেছি বাইপাসের দিকে। দিকে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, তো আমি নেব বাঁ দিক, কারণ আমি যাব ডান দিকে সায়েন্স সিটির দিকে। তবে মা ফ্লাইওভার খুব একটা সুবিধের ফ্লাইওভার না। এখানে বহু ঘটনা ঘটেছে, মানে ঘটনা নয়, সেগুলোকে দুর্ঘটনাই বলে। যেহেতু ব্রিজটায় কয়েকটা কার্ভ রয়েছে, আর সাথে সাথে অনেকেই রাতের দিকে ফাঁকা পেলে সেরকম লেভেলের ড্রাইভিং করে। তো আমি সেরকমভাবে মোটেই চালাচ্ছি না, একটা অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি। চারিদিকটা পুরো ঝাপসা হয়ে আছে কিন্তু। আচ্ছা, নেমে আমাকে ইউটার্ন মারতে হবে সায়েন্স সিটি যাওয়ার জন্য, কারণ সায়েন্স সিটি হলো ওই দিকে। আজকে আমার ফাইনাল ডেস্টিনেশন সায়েন্স সিটি। এবার আমি পৌঁছে গেছি। এবার সায়েন্স সিটিতে কত লোকজন হয়েছে সেটা দেখাতে গেলে আমাকে গাড়ি নিয়ে সামনে যেতে হবে। তার আগে এখান থেকেই তোমরা একটা আইডিয়া করতে শুরু করে দাও। দেখো বাইরে কি পরিমাণ ভিড়। এই হলো সায়েন্স সিটি। তবে অন্যদিন যেভাবে ইজিলি গাড়ি রাখা যায় এদিক ওদিক, আজকে সেরকম করা যাবে না। একটু জায়গা খুঁজে নিই, দেখি। হ্যাঁ, এই দিকে গাড়ি রয়েছে, অনেক গাড়ি পার্ক করা রয়েছে। সায়েন্স সিটির ভিতরেও পার্কিং আছে, তবে আমি ভিতরে ঢুকবো না। আমি গাড়িটাকে কোথাও আশপাশে রেখে তাদের দেখাবার চেষ্টা করব যে আজকের দিনে সায়েন্স সিটিতে কত লোকজন এসছে। আমি এখন সায়েন্স সিটির টিকিট কাউন্টারের ঠিক বাইরে রয়েছি। আর আজকের দিনে, মানে বছরের শেষ রবিবারে, সায়েন্স সিটির বাইরেটা অ্যাটলিস্ট তোমাদের দেখাবই। কারণ আমি আজকে ভিতরে ঢুকছি না। তবে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিতে চাই, যেমন কলকাতার বাকি দিকগুলোর দিলাম, সেরকমই সায়েন্স সিটির মতো জায়গায় আজকের দিনে কীরকম ভিড় হয়েছে একবার দেখো। ওখানে আছে সেলফ সার্ভিস সামনে ওই দিকে, আর টিকিট কাউন্টারেই অলরেডি বিশাল লাইন। মানে যারা এতটা বেলায় ঢুকছে তারা ভিতরে কতক্ষণ সময় কাটাতে পারবে বা সব কটা শো অ্যাটেন্ড করতে পারবে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এতগুলো অসংখ্য কাউন্টার রয়েছে, কিন্তু প্রত্যেকটা কাউন্টারেই সেই লেভেলের লাইন। আমি এখানে একটা ফটো তুলব। এই যে যাচ্ছে, দারুণ লাগছে। গতবার আমি চড়েছিলাম, এবছর যদি পরে আসি তাহলে আরেকবার চড়ব। আর ওই দিক থেকে আসছে একটা, 3টে করে ট্রলি আছে। একটায় 4 জন করে বসতে পারে। আচ্ছা, এখানে দেখো অলরেডি লোকজন বাইরে বসে আছে। মানে এরা কিন্তু টিকিট কাটেনি, কারণ এইখানটা বসার জন্য তার টিকিট লাগে না। তো ছোটোখাটো করে লোকজন পিকনিক করতে চলে এসেছে। আর কার পার্কিংয়ের জন্য এখান থেকেই গাড়ি নিয়ে ঢুকতে হয়। এই সামনেই টিকিট কাউন্টার।
তো এই হলো আজকে মোটামুটি কলকাতার চেহারা। কলকাতায় যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সবকটাই দেখাবার চেষ্টা করলাম, যদিও বেশ কয়েকটা বাদ গেল, কারণ নিকো পার্ক ইকো পার্ক ওইগুলো আর আমার যাওয়া হলো না। তো আশা করি তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছো যে শীতের সময় কলকাতার ট্যুরিস্ট স্পটগুলোতে কী লেভেলের ভিড় হতে পারে। তাহলে চলো, এটাই ছিল আজকে আমার ভিডিও, আমার ব্লগ। আর আজকে ব্লগ শেষ করার আগে একবার সেই কথাই বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।